আমার কথা হচ্ছে আমরা এত কষ্ট করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করালাম, সেটা যদি 1 মাস 2 মাস পর যদি ড্রপই হয়ে যায়, তাহলে এত পরিশ্রম করার আমাদের কোনো দরকার আছে? না স্যার। এখানে আসলে বলতে গেলে এই দোষটা আসলে আমাদেরও না, এই দোষটা হচ্ছে আমাদের জিনের। জিন বুঝি আমরা, মানুষের প্রত্যেকটা প্রাণীর শরীরে কিন্তু জিন থাকে, এবং জিনের কাজ কি? আমাদের পূর্বসূরীরা যে কাজগুলো করছে সেগুলোর একটা অভ্যাস আমাদের মাঝে তৈরি করে দেওয়া। যেমন আমার শরীরে যে জিন আছে বা আমার যে জিন আছে, এই জিন আমার এবং আমার পিতা বা আমার মাতা দুইজনের যে চলাফেরা বা অ্যাটিচিউড যেটাকে বলে আসলে, এটার যে একটা প্রভাব সেটা আমার উপর রাখে। ঠিক আছে? বা আমার চেহারাতে আমার ফ্যামিলি মেম্বারদের একটা ছাপ আনে, এটা হচ্ছে জিনগত। এটাকে আসলে জিন বলা হয়, যে জিনগত পরিবর্তন। So, এই দিক থেকে দেখা যায় যে বাঙালি হিসাবে, ঠিক আছে, আমাদের বাঙালি হিসাবে আমাদের একটা প্রবাদ আছে যে আহ, বাঙালি আহ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। ঠিক আছে? যখন দেখা যায় যে আপনার সবকিছু চলে গেছে, তখন আপনি প্রপার ওয়েটা বোঝেন এবং আহ, চেষ্টা করেন প্রপার ওয়েতে আবার ব্যাক করার। মানে আহ, বোঝেন যে তখন যে আমাদের এটা ভুল হয়েছিল, এবং আমরা আবার মেইন ট্র্যাকে ব্যাক করি। তখন দেখা যায় আবার শুরু থেকে সেই সেম পরিশ্রম করতে হচ্ছে, সেম বিষয়গুলো নিয়ে বিস্তারিত কাজ করতে হচ্ছে। সো আমার কথা হচ্ছে আমরা ওইটা কেন করতে হবে? আমরা শুরু থেকেই যেটা লিগ্যাল প্রসিজার সেটা কন্টিনিউ করে যাবো। আর কথা হচ্ছে স্যার, লিগ্যাল প্রসিজারটা কি? এসিওতে লিগ্যাল প্রসিজারটা মেইনলি যেটা আসলে আহ, আমরা এসিও কেন করবো? আমরা এসিও করবো সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের যে ব্লগ, এটাকে র্যাঙ্ক করার জন্য। তাহলে আমরা আহ, এই যে আমরা যদি গুগলে র্যাঙ্ক করতে চাই, তাহলে আমরা গুগলে র্যাঙ্ক করতে গেলে গুগল যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো দিয়ে থাকে, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা যদি না মানি, তাহলেই তো এটা ইলিগাল প্রসিজার হয়ে যাচ্ছে, তাই না? আমার কথা কি বোঝা যায়? সবাই বুঝতে পারেন? জি স্যার, বোঝা যাচ্ছে। So, আমরা যদি ইলিগাল প্রসিজার গুলো ফলো করি, তাহলে দেখা যাবে একদিন না একদিন গুগল আমাকে ধরেই ফেলবে। ঠিক আছে? তো জি। গুগলের কাছে যদি আমাদের ধরা খাইতেই হয়, কেন তাহলে আমরা এটা করবো? হ্যাঁ, তাহলে এখন কথা আসতে পারে যে যদি ছাড় এটা এইরকমই হয়ে থাকে, তাহলে ব্ল্যাক হ্যাট ইস্যু অ্যাপ্লাই করে কারা? ব্ল্যাক হ্যাট ইস্যু অ্যাপ্লাই করার পিছনে কিছু মহৎ উদ্দেশ্য থাকে। আমি এটাকে মতও বলতে পারি, আমি এটাকে খারাপ উদ্দেশ্যও বলতে পারি। এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যেমন ধরেন আম, যারা সিপিএ মার্কেটিং এর কাজ করে, ঠিক আছে, এদের ক্ষেত্রে হয় কি, এই সিপিএ এর কাজ যারা করে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ক্যাম্পেইন করতে পারে, কোনো জায়গাতে কিছু করতে পারে না, কারণ সিপিএ এর প্রসেসটা সম্পূর্ণ ইলিগাল। ওকে? তো এই প্রসেসে তারা আসলে কোনো জায়গায় কিছু করতে পারে না। তখন এরা কি করে? ব্ল্যাক হ্যাট এসইও এর দ্বারস্থ হয়, এবং ব্ল্যাক হ্যাট এসইও করে তাদের ওয়েবসাইটটা, সিপিএর যে ওয়েবসাইট তৈরি করে তারা, সেটাকে র্যাঙ্ক করে, এবং র্যাঙ্ক করে 2 4 দিন 5 দিন যাই গুগলে র্যাঙ্ক থাকে, ওটাতেই ওদের ধরেন প্রফিট উঠে আসে। আমাকে এবার বুঝাইতে পারছি? জি স্যার। এই জন্য আসলে মানুষ ব্ল্যাক হ্যাট এসইও করে। ব্ল্যাক হ্যাট এসইও আসলে তাদের জন্য যাদের ওয়েবসাইটটা গুগলে বেশি দিন না, 2 4 5 দিনের জন্য থাকলেই চলবে, এর থেকে বেশি থাকার প্রয়োজন নাই। ওকে? এইটাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের তো এমনটা না। আমাদের কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগলে লং টাইম র্যাঙ্কিং থাকতে হবে। তাহলে আমরা কি করব? লিগ্যাল প্রসিজারটা ফলো করবো। এখন কথা হচ্ছে স্যার, গুগল এসইও তো একটা বিশাল জিনিস, এতে কত সিক্রেট। এসইও তে সিক্রেট আছে না স্যার? আমরা যখন ইউটিউবে সার্চ করি তখন দেখি না? চলেন একটু দেখাই আপনাদের। হ্যাঁ। স্ক্রিন শেয়ার করি আমি। সার্চ অন ইউটিউব। স্ক্রিন দেখা যায় না আমার? জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ফাইন। দেখেন, চলো কিছু মজার জিনিস দেখাই। ঠিক আছে? ভালো করে। আমি লিখি এসইও টিউটোরিয়াল, এসইও বাংলা টিউটোরিয়াল। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা বাংলা টিউটোরিয়ালকে একটু ফলো করব। চলেন আমরা কিছু থাম পিকচার দেখে আসি। ফার্স্ট অফ অল ইনি বলছে এসইও বাংলা টিউটোরিয়াল পার্ট 1। ওকে, ফাইন। এসইও বাংলা টিউটোরিয়াল, মানে এসইও শিখে ইনকাম করুন,
এই একটা ধান্দাবাজ, ঠিক আছে। কেন এসইও কোর্স করবেন না? আচ্ছা, আমরা সরাসরি এসইও লিখলে এই জিনিসটা একটু খুবই কম পাবো। আমরা একটু এটাকে ভেঙে ভেঙে যে পার্ট গুলোকে ভেঙে ভেঙে করে দেখেন। এসইও সিক্রেট, একটা কাজ করি আমি এখন, মিস্টেক আছে, সরি। ওকে, এখন দেখেন। সো এই কথা আলাদা, ঠিক আছে। নীল পাটেল এর কথা বাদ দিলাম। এ হচ্ছে ধরেন একজন ইন্ডিয়াতে বা যেখানেই বলেন এসিওর একজন বস পার্সোনালি আমি একে লাইক করি, এর ট্রিপস গুলো আমি ফলো করার চেষ্টা করি, ঠিক আছে। বলতে পারেন আমি আর একটা ফ্যান। এর কথা বাদ দিয়ে আমরা পরের জন্য আসি। দেখ, বাংলাদেশি এবং ইন্ডিয়ান কিছু ইউটিউবারের ভিডিও দেখি, থাম পিকচার গুলো দেখি, র্যাঙ্ক ইওর ওয়েবসাইট আন্ডার 15 টপ অন গুগল, মাই সিক্রেট এসইও টিপস। একটু মাথায় রাখবেন, ঠিক আছে। এই যে থাম পিকচার দেখি আমরা, পরে আমি এগুলোকে এক্সপ্লেন করতেছি। সেকেন্ড, এখানে লেখা আছে ফাইবার বাংলা ফুল টিউটোরিয়াল আপডেটেড, সিক্রেট টিপস ইন ফাইবার এসইও। আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। আচ্ছা, এটা একটা প্লাগইন, ঠিক আছে। ম্যাথ নামে একটা প্লাগইন আছে, এটা খুব ভালো কাজ করে। আমি এটা বুঝতেছি। আচ্ছা, যার কথা বলার প্রয়োজন হবে না একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, কেমন? ওকে, মুদ্রার কথায় আসেন যে আমি এখন পাচ্ছি না, কারণ আমি এখন যে ব্রাউজার দিয়ে এখানে লগ ইন করে আসি, এই ব্রাউজারটা দিয়ে আমার ইউটিউবে লগ ইন করা নেই, ঠিক আছে। আমি যখন বাংলাদেশ হিসেবে এখানে লগ ইন করবো, তখন দেখবেন বাংলাদেশি, ইন্ডিয়ান হিউজ পরিমাণে ব্লগার আসবে, যারা ধরেন এসিওর এই সিক্রেট আছে, ওই সিক্রেট, এই 5টা স্টেপ ফলো করলে এসিওতে টপ র্যাঙ্কিং হওয়া কোনো ব্যাপার না, এরকম হিউজ ধরনের ভিডিও পাবেন ইউটিউব। আমরা যারা নর্মালি যারা এসইও শুরু করতেছি বা বিগিনার যারা, তারা এইসব ভিডিওর ফাঁদে পা দিয়ে পড়ে যায় বিপদ। কারণ এরা আমাদের মাইন্ডটাকে এমন ভাবে সেট করে দেয় যে হ্যাঁ, ইউটিউব হচ্ছে একটা ধরেন আমি যদি বলি এটা হচ্ছে একটা গুপ্তধন, এবং এই গুপ্তধনের পিছনে ছুটতে হলে আমাকে কি করতে হয় জানেন? গুপ্তধনের আগে আমরা বিভিন্ন কার্টুন সিরিজ দেখতাম, ঠিক আছে। কার্টুন সিরিজে দেখা যাচ্ছে যে গুপ্তধন খোঁজার জন্য একটা নকশার প্রয়োজন হয়, নকশাটা এর কাছে থাকে, ওর কাছে থাকে, বিভিন্ন অংশ থাকে, সবকিছু জোড়া দিয়ে কত পুরো সিনেমা শুধু নকশা কালেক্ট করতে চলে যায়, তাই না? নকশা কালেক্ট করে এবং ওই গুপ্তধনের কাছে পৌঁছতে পৌঁছতে পুরো সিনেমায় শেষ, 4-5 ঘন্টা লম্বা কাহিনী হয়ে যায়। বা এদের যে কাহিনী বা ইউটিউবে যারা এগুলো করে, এরাও এইরকম একটা আপনার ধরেন যদি বলি আমি একটা সিচুয়েশন তৈরি করে বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যাতে মানুষ অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। এখন আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আপনার সামনে যদি আপনার পকেটে টাকা আছে, আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন ওই রাস্তাতে ভালো কোনো রেস্টুরেন্ট নেই, আপনি চাচ্ছিলেন যে আপনি ভালো কিছু খাবার খাবেন, আপনার কাছে টাকা আছে, আপনার সবই হচ্ছে, কিন্তু ভালো রেস্টুরেন্ট পাচ্ছেন না। এই সময় আমি যদি আপনাকে একটা খারাপ রেস্টুরেন্ট, মানে একটা রেস্টুরেন্ট আছে দেখতে একটু সুন্দর কিন্তু খাবার অ্যাভারেজ, ঠিক আছে, আমি যদি সেটাকে আপনার কাছে প্রমোট করি যে হ্যাঁ এই রেস্টুরেন্টে এটা আছে, এখানে ক্রিস্পি খাবার পাওয়া যায়, খাবারগুলো খুব হাইজেনিক বা এই সেই অনেক কিছু আপনাকে বললাম, মানে এমন ভাবে আপনাকে যে ওই রেস্টুরেন্টের খাবারে একটা প্রমোট করলাম আমি, যাতে ওইটা মনে হয়ে আপনার দ্বারা মুখে খাবার চলে আসে। আপনারা কখনো ফুড পান্ডা ব্যবহার করছেন? দাদা, জি স্যার, করছি। ফুড পান্ডাতে কিন্তু এই জিনিসটা অহরহ, ঠিক আছে। মানে রেস্টুরেন্টের খাবার যেমন হোক তেমন হোক, বাট ওখানে যেভাবে ডিসক্রিপশন দেওয়া থাকে খাবারের যে ইমেজ গুলো দেওয়া থাকে, দেখলে আপনার মনে হবে হ্যাঁ এটা একটা হাই কোয়ালিটির খাবার, বাট যখন অর্ডার করে নিয়ে আসবেন না, তখন দেখবেন যে রীতিমতো ধরা খেয়ে গেছে।
বিষয়টা এদের ক্ষেত্রে বিষয়টা সেই। এরা আসলে আপনাকে যে এসইও টিপস গুলো দিবে, দিয়ে এদের কোনো লাভ আছে? আপনাকে টিপস দিয়ে আপনাকে কাজ শেখায় এদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এদের লাভ কোন জায়গায় জানেন? এদের লাভ হচ্ছে আপনাকে পুরো ভিডিওটা এ টু জেড দেখানো, পুরো ভিডিওটা এ টু জেড দেখানো, তাহলে আর প্রফিট। সো ইনি চাইবে যে আমার ভিডিওতে যেটাই থাকে, আমার ট্রাফিক দরকার, সে ভিডিও যেন মানুষ দেখে, এবং সে কি মানুষ কিছু শিখতে পারলো কি পারলো না তাতে তাদের কোনো যায় আসে না। তারা ভুল শিখালো না ঠিক শিখালো তাদের কোনো যায় আসে না। ওকে, এটা হচ্ছে ইউটিউবারদের ধান্দা। সো আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি কখনো ঠিক আছে, আপনি যদি কখনো যদি কোনো নতুন টপিকস নিয়ে কাজ শিখতে চান বা নতুন কোনো কিছু নিয়ে কাজ শিখতে চান, আমি আপনাকে হাইলি সাজেস্ট করব এই ধরনের কন্টেন্ট দেখা থেকে নিজেকে বিরত রাখুন। এক কথা হচ্ছে, তাহলে স্যার আমরা শিখবো বই থেকে, তাহলে আপনি শিখবেন ওই জায়গা থেকে। স্যার আপনি ইন্টারনেটে রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন যে ওই টপিকসগুলোর উপর কোন কোন পার্সনরা আসলে একটা কমপ্লিট কনসেপ্ট নিয়ে কাজ করতেছে, হিউজ পরিমাণে স্টুডেন্টদেরকে টিচ দিচ্ছে, বা ওয়েবিনার কন্টিনিউ করতেছে কারা, তাদের কি কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, তাদের কোনো মানে কোনো জায়গাতে ভিডিওতে শেখাচ্ছে কিনা, এরকম সোর্স আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। এখন তো ধরেন ম্যাক্সিমামই ধরেন ভালো ভালো যারা এক্সপার্ট আছে, এসইও বলেন বা বিভিন্ন সেক্টরে বলেন, এরা প্রত্যেকেই প্রায় ধরেন আপনার ইউটিউবে নিজেদের একটা চ্যানেল ক্রিয়েট করে রাখে, এবং ওখানেই তারা মানুষদের ইন্টারন্যাশনালি মানুষদেরকে শেখায়। আপনাদেরকে ওই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এসইও যদি আপনি শিখতে চান, আপনি এই নীল পাটিলের এটা চ্যানেলটাকে ফলো করতে পারেন। বাট আমি বলবো যে এর চ্যানেলটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এসইওর এ টু জেড শিখতে পারবেন। এসইওর বেসিক ধারণা থাকলে আপনি নীল পাটিলের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, এবং এখান থেকে আপনি ভালো কিছু অনেক অ্যাডভান্স লেভেলের টিপস পাবেন, অনেক অ্যাডভান্স লেভেলের টিপস। নট অনলি নীল পাটিল, আপনারা অ্যাস্ট্রেপের একটা ইউটিউব চ্যানেল আছে, তারটা ফলো করতে পারেন। তবে এখানে আসলে হয় কি, এরা আসলে ধরেন এ টু জেড আপনাকে শেখায় না, যেমন ধরেন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এরকম না। এরা আসলে এসইওর কিছু ছোট ছোট প্রবলেম গুলো নিয়ে কাজ করে, এবং এদের এক একটা করে ওয়েবসাইট থাকে যেখানে আপনি এসইওর এ টু জেড সার্ভিস পাবেন। ওকে, এবং এরা ইউটিউব বা তাদের ব্লগিং এর মাধ্যমে দেখায় দেয় তারা এই ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করছে তাদের সফটওয়্যারে। সো দ্য ব্রিলিয়ান্ট আইডিয়া ইজ আপনাকে এই ধরনের পার্সনদের ফলো করতে হবে, দেন তাহলে আপনি একজন প্রফেশনাল ওয়ার্কার হতে পারবেন। আদারওয়াইজ ইউ কান্ট। আদারওয়াইজ আপনি যেগুলো করবেন, এই যে এদের ভিডিও দেখবেন, এগুলো সব ধরেন 2 নাম্বারই, ফাঁকিবাজি, ফাঁকিবাজি ছাড়া কিচ্ছু না। যদিও এদের টিউটোরিয়াল গুলো যদিও কাজে লাগে, কিন্তু এটা অরিজিনাল না, ইলিগাল প্রসেস। আমরা যেমনটা জানি, দেখেন আপনার, আমি যদি ব্যাকলিং নিয়ে যেহেতু কথা বলতেছি, চলেন ব্যাকলিং নিয়ে একটু দেখাই। আমরা কি জানি স্যার, আমরা ব্যাকলিং যখন করি অ্যাজ ইউজুয়াল, যারা বাংলাদেশে যারা ছোট ছোট ফ্রিল্যান্সার আছে যারা ব্যাকলিং করে, তারা কি করে জানেন? আমি একটু যদি দেখাই, এরকম করে কাজ করে দেখেন। তারা লিখবে, সবার আগে যাবে top link, এখানে যাবে, এখানে একটা সাইন আপ করবে। let me sign up. ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যারা আপনার ধরেন গুগল সার্চ ইঞ্জিনে কোয়েরি তৈরি করে দেয়, সার্চ কোয়েরি। ঠিক আছে, চলেন আমরা একটা কোয়েরি তৈরি করি। সাপোজ ধরেন আমাদের একটা কোয়েরি হচ্ছে সেলস লিড। সেলস লিড নিয়ে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে, একটা কিওয়ার্ড দিচ্ছে, সেটা হচ্ছে সেলস লিড। তো সেলস লিড নিয়ে আমাদের ক্লায়েন্ট চাচ্ছে যে তাকে আমরা কিছু ব্যাকলিংক তৈরি করে দিই তার ওয়েবসাইট। এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করবো কি, আমরা দিলাম ধরেন
কমেন্ট ব্যাকলিং দিলাম। কমেন্ট ব্যাকলিং থেকে এখানে দিলাম কি ডু ফলো কমেন্ট ব্যাকলিং। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটি হচ্ছে এই কিওয়ার্ডের এগেইনস্টে ডু ফলো কমেন্ট ব্যাকলিং তৈরি করে দিতে হবে। ওকে ফাইন, লেটস কপি এন্ড সার্চ অন গুগল। আমি যখন এই কোয়েরি দিয়ে সার্চ করলাম তখন আচ্ছা একটা কাজ করে নিই, আমরা একটু এই সার্চ রেজাল্টটাকে আরো বড় করে নিই। মাত্র 10টা করে আসতেছে তো দেখতে অসুবিধা হচ্ছে। চল একটু বড় করি। ওকে, এখন আমার পেজে 100টা করে রেজাল্ট শো করবে। ফাইন। সো এখানে কোয়েরিটা কিভাবে কাজ করে এখানে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আর এখানে যে লিখছে নোটিফাই মি অফ ফলো আপ কমেন্ট, এন্ড দেন আরেকটা কথা আছে সেটা হচ্ছে সাবমিট দ্য ওয়ার্ড টু সি দ্য বেল অফ। সো মেইনলি যেসব ওয়েবসাইটে ডু ফলো কমেন্ট ব্যাকলিং তৈরি করা যায়, ঠিক আছে, সেই সব ওয়েবসাইটে এই দুইটা কথা লেখা থাকে। আর কথা হচ্ছে স্যার এই দুইটা কথা লেখা থাকে মানে কি? আচ্ছা, যেসব ওয়েবসাইটে আসলে অনেস্টলি বলতে গেলে যদি বলি আমি, তাহলে এক ধরনের স্ক্রিপ্ট পাওয়া যায় যে কিউরি, ঠিক আছে, রেডিমেড স্ক্রিপ্ট। সো এই স্ক্রিপ্টগুলো যে ওয়েবসাইটে, মানে স্ক্রিপ্টের কাজ হচ্ছে কি, আপনি যদি কমেন্ট করেন তাহলে সেখানে রিপ্লাই একটা জায়গা তৈরি হবে, এরকম করে ভাগ করে দেওয়া থাকে, মানে সবকিছু ওই স্ক্রিপ্টের ভিতর রেডি করা আছে। জাস্ট যারা ওয়েবসাইটটাকে ডেভেলপ করে তারা করে কি ওই স্ক্রিপ্টটাকে কপি ডাউনলোড করে নিয়ে এসে তাদের ওয়েবসাইটের পার্টটাতে দিয়ে দেয়। তখন দেখা যায় যে তাকে আর এক্সট্রা করে কমেন্টের জন্য আলাদা স্ক্রিপ্ট তৈরি করতে হচ্ছে। আর ওই স্ক্রিপ্টের দুইটা ডিফল্ট ভ্যালু হচ্ছে এই কথাটা লেখা থাকবে এবং এই কথাটা লেখা থাকবে, ঠিক আছে। যেটা আমি এখানে ডাবল কোটেশনের মাধ্যমে মেনশন করে দিছি, যদি এই লেখাটা না থাকে তাহলে যেন কোনো রেজাল্ট শো না করে, ঠিক আছে। তো এখানে দেখেন ওই জিনিসটা পাওয়া গেছে। আমি যদি প্রথমটা ওপেন করি, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ধরলাম দিয়ে 30 PA 30 মেনে নিলাম। এখন আসেন ব্যাকলিং করার অপশন। ব্যাকলিংয়ে আসেন, এখানে যে কমেন্ট গুলো করা আছে বা এখানে যে দেখেন এক্সটার্নাল যে লিঙ্ক গুলো আছে, আমি যদি লিঙ্কটাকে একটু চেক করে দেখি এটা ডু ফলো নাকি নো ফলো। ক্লায়েন্টের ডিমান্ড কি ডু ফলো ব্যাকলিং, বাট এখানে কি লেখা আছে দেখেন এক্সটার্নাল নো ফলো। সিধা এটা কি দেখা যাচ্ছে স্যার? জি স্যার, দেখা স্যার, যাচ্ছে স্যার। দ্যাট মিনস দিস, এই ওয়েবসাইটে যদি আমরা কোনো ব্যাকলিং করি সেটা অবশ্যই কি হবে, নো ফলো হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ধরেন আপনার এই ডু ফলো নো ফলোর যে গল্পটা, এটা যেহেতু চলেই আসছে, তো এটা থেকে বাঁচার উপায়টা কি, ডু ফলো কি আর নো ফলো কি, এটা কেউ এক্সপ্লেন করতে পারবে? স্যার তেমন কিছু জানা নেই স্যার, আপনি একটু বললে ভালো হতো। আচ্ছা, অন্য কেউ ডু ফলো নো ফলো সম্পর্কে এনি আইডিয়া? না স্যার, আপনি বলেন। আমি তো বলবোই স্যার, আপনাদের থেকে একটু জাস্ট আইডিয়া নিচ্ছিলাম যাতে কোনো আইডিয়া থাকে এই আর কি। ভাই স্যার, বলেন, সমস্যা নেই। যখন মাউসের কার্সরটা যদি ওই লিঙ্কটার উপরে নিয়ে যাওয়া যায়, যদি Okay. হাতের মতন চিহ্নটা আসে, ঠিক আছে, তাহলে ওটা ট্রু ফলো দিবে, ঠিক আছে। আর যদি না আসে তাহলে ওটা নো ফলো, এটুকুই জানি। না স্যার, না, এটা একটা ভুল ধারণা আপনার। আচ্ছা আচ্ছা। আর কেউ? স্যার, হ্যাঁ স্যার বলুন। আই থিঙ্ক স্যার ওটা
ডু ফলোটা হলো পজিটিভ, আর ডু ফলো আর কি বললেন তো? Sorry. নো ফলো। আর ওটা নেগেটিভ স্যার, আর কি এটাই জানি যেটা। স্যার বলেন স্যার। টু ফলো ব্যাকলিংটা হচ্ছে এটাতে স্প্যাম হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু নো ফলোটাতে আছে। ওকে, আমরা কাছাকাছি যাচ্ছি। আর কেউ? বলেন, বলতে ভয় করেন কেন? বলতে ভয় করার প্রয়োজন নাই তো। তো বলছি, আমি বলে দেবো, জাস্ট একটা ভাই আইডিয়া। নো ফলোটা একটা নেগেটিভ এফেক্ট ফেলে একদিকে, মানে আর্টিকেল বা কোনো কিছুতে এটা নেগেটিভ এফেক্ট ফেলে। আর ডু ফলোটা ভাই পজিটিভ দিকে নেওয়া হয়, আর গুগল এটাকে বেশি পছন্দ করে। তাহলে এসএল এর কিছু ইয়ে আছে মেবি, নো ফলোতে সিকিউর না। এসএসএল। হ্যাঁ, আচ্ছা, আর কোনো আইডিয়া স্যার? পেনাল্টি খেতে পারে সাইট যদি ব্যাকলিং করি। স্যার অ্যাকচুয়ালি ডু ফলো লিঙ্কটা আমি যতটুকু বুঝি আর কি, মানে যতটুকু জানি যে ডু ফলো ব্যাকলিংটাকে গুগল সরাসরি মানে এটাকে সাজেস্ট করে এবং ডু ফলো ব্যাকলিংটাকে র্যাঙ্ক করতে হেল্প করে আর কি। আর নো ফলো ব্যাকলিংটাকে গুগল তেমনভাবে ইয়ে করে না। ভালো বলছেন, আর যদি কারো বলার থেকে বলতে পারেন। আমি যতটুকু বুঝলাম, আসলে বেশি ধারণা নাই কোনো, তার একটু শেয়ার করি। এখানে যদি অন্য অন্য কোনো ওয়েবসাইটের সাথে যদি আমার লিঙ্কটা যুক্ত থাকে, তাহলে এটা একটু ফলো এরকম কোনো বিষয় কিনা, অন্য কোনো লিঙ্ক বা ওয়েবসাইটের সাথে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের আইডিয়াগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন আমি একটু এক্সপ্লেন করে দিই হোয়াট ইজ ডু ফলো এন্ড হোয়াট ইজ নো ফলো এন্ড হোয়াই উই ইউজ টু ফলো এন্ড নো ফলো অন আওয়ার ওয়েবসাইট। সো আমরা যখন এসইও করতাম, ঠিক আছে, এটা প্রায় আপনার 3-4 বছর আগের ঘটনা, তখনও এরকম ব্যাকলিঙ্ক করা যায়। সো এই সময়টাতে দেখা গেছে যে আপনার এসইও করার সময় মানুষ অন্যের ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক পোস্ট করে আসে। সাপোজ আমি এই ওয়েবসাইটে লিঙ্ক পোস্ট করি, লেট মি ওয়াচ। এখানে কথা বলা হচ্ছে স্মার্ট ব্লক কমেন্টিং জেনারেটর ইনস্ট্যান্ট ট্রাফিক, ঠিক আছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে ব্লক কমেন্টিং এর মাধ্যমে ইনস্ট্যান্ট ট্রাফিক কিভাবে পাওয়া যায় সেইটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কি একটা ব্লগ কমেন্ট কন্টেন্ট রিলেটেড একটা বিষয়। বাট আমি এখানে একটা কমেন্ট করে দিলাম, আমি দিলাম এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিই, দিলাম এটা, এখানে দিয়ে কিওয়ার্ড নিয়ে দিলাম গেট আনলিমিটেড, গেল আনলিমিটেড মেল ফ্রি, এন্ড এখানে আমি মেল দিয়ে দিলাম একটা, copy this mail, yeah, okay, scan now. Oh no, it's not the part of this, it's just a test, আমরা কমেন্ট করব, সরি, এখানে আমরা কমেন্ট করব, ঠিক আছে। এখানে আমার নাম দিলাম মেল, দিলাম ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইটটা আমি এটা দিয়ে দিলাম, কারণ এই ওয়েবসাইটে আমি ব্যাকলিঙ্ক তৈরি করব। দিয়ে দিলাম, এখানে লিখে দিই গেট ফ্রি, আচ্ছা আমার একটা কন্টেন্ট। আমি যদি এটাকে এখানে পোস্ট করে দেই কমেন্টটাতে, দেখেন আমি জানি না এটা ইনস্ট্যান্ট এখানে পোস্ট হবে কিনা, অ্যাডমিনে আন্ডার রিভিউ যেতে পারে মেবি।
ওকে, ইটস আন্ডার রিভিউ। এটা এখানে এইভাবে দেখাচ্ছে, বাট ইট ইজ আন্ডার রিভিউ আছে, ঠিক আছে? এই যে দেখেন ইউআরএলটা আনঅ্যাপ্রুভড, আইডি মানে ওয়েটিং ফর মডারেশন আছে। আনঅ্যাপ্রুভ, আইডি নাম্বার এত, এবং এটা মডারেটরের কাছে চলে গেছে, মডারেটর এত এটা অ্যাক্সেস করবে, কমেন্ট নাম্বার হচ্ছে এত, ঠিক আছে? এটা এইভাবে এখানে স্টিল দেখালেও এই যে নিচে লেখা আছে ইওর কমেন্ট ইজ ওয়েটিং ফর অ্যাপ্রুভ। আর কিছু কিছু এরকম আছে অটো অ্যাপ্রুভ আছে। অটো অ্যাপ্রুভ আছে, ওইটার ওগুলো কথা বাদ দিয়ে আমরা ম্যাক্সিমামে আমরা এইরকম পাবো। So, এই কমেন্টটা কিন্তু আমার এই আর্টিকেলের সঙ্গে কোনো মিল নাই। কোনো মিল আছে? 0% মিল নেই। আর্টিকেল কি বিষয়ে কথা বলতেছে, আমি কি বিষয়ে কথা বলতেছি, সম্পূর্ণ আলাদা দুইটা পার্ট, তাই না স্যার? ওকে, তাহলে এই আর্টিকেল ওয়েবসাইটের যিনি অ্যাডমিন, তিনি কি আমার এই ব্যাকলিংকটাকে আপলোড করবে? 50%। একদম আপলোড করবে না স্যার, করবে না। আমি দেখিনি তো 50% ওই জন্য বললাম। আমি এখানে যে কমেন্টটা করছি, কমেন্টটা আর্টিকেলের সঙ্গে 0% মিল নাই, এই জন্য করবে না। বাট সামটাইমস আপনি দেখতে পারবেন যে কমেন্টটা আর্টিকেলের সঙ্গে মিল আছে, বাট যে লিঙ্কটা শেয়ার করছে ওই লিঙ্কটা আর্টিকেলের সাথে মিল নাই। গুগলের একটা পলিসি হচ্ছে, আপনারা যদি গুগল সার্চ কনসোল ব্যবহার করে থাকেন এবং সার্চ কনসোলে গিয়ে আপনি এই লিঙ্কের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারতে গিয়ে আপনি তাদের গুগলের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে এগুলো রিড করতে পারেন। ওখানে এক জায়গায় বলা আছে যে গুগল ইরিলিভেন্ট বা কন্টেন্টের সাথে ম্যাচিং করে না এমন কোনো ওয়েবসাইট দিয়ে যদি কেউ কোনো জায়গায় অ্যাঙ্কর লিঙ্ক যদি তৈরি করে, অ্যাডমিন বা অন্য কেউ যদি অ্যাঙ্কর ট্যাগ তৈরি করে এবং সেটাতে যদি করে, তাহলে দেখা যাবে যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করতেছি সেই ওয়েবসাইটের জন্য এটা স্প্যাম রেট বাড়াই দিবে এবং এসইওতে র্যাঙ্ক হওয়ার জন্য এটা হার্মফুল, পেনাল্টি খাওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? তো এই যে একটা বিষয় যখন গুগল এই সিস্টেমটা রান করলো, তখন দেখা গেল যে এখন একটা ব্লগ টাইপের ওয়েবসাইট, এখানে কমেন্ট অপশন কিন্তু রান করতে হবে। গেস্ট পোস্টের সাইট, সেখানে গেস্টেরা তো পোস্ট করবে, তাই না? এই যে বিষয়, কমিউনিটি আছে, বিভিন্ন ফোরাম আছে, ফোরামে তো ধরেন যারা ফোরাম ইউজ করবে তারা তো একটা দুইটা লিঙ্ক শেয়ার করতেই পারে এবং সেই লিঙ্কের ভিতরে ধরেন আপনার ইরিলিভেন্ট লিঙ্ক তো থাকতেই পারে। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য এইচটিএমএল তখন একটা নতুন ট্যাগ মার্কেটে নিয়ে আসে, একটা নাম হচ্ছে নো ফলো ডু ফলো ট্যাগ। এইটা দ্বারা কি মেনশন করবো, যদি আমরা কোনো ওয়েবসাইটে কোনো অ্যাঙ্কর ট্যাগ তৈরি করি বা অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করি বা কোনো এই ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করি, সেই লিঙ্কটা ওয়েবসাইটের সঙ্গে রিলেভেন্ট হোক বা না হোক, অ্যাডমিন চাচ্ছে যে লিঙ্কটা ওটা ওয়েবসাইটের সঙ্গে রিলেভেন্ট হোক বা না হোক, আমি এই লিঙ্কটাকে আমার ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এবং মানে অ্যাডমিন চাচ্ছে যে গুগলকে আমি বুঝাবো যে এই লিঙ্কের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? লাইক দিস ইজ মাই প্রপার্টি, আর আমার প্রপার্টিতে আপনি ঘুরতে আসছেন, বাট আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এখন আপনি যদি আমার প্রপার্টিতে ঘুরতে এসে কোনো খারাপ কাজ করে ফেলেন, ঠিক আছে, হয়তো বা দেখলেন কোনো একটা ফুলের গাছ ভেঙে ফেলছেন বা অন্যের একটা ক্ষতি করে ফেলছেন, এইটার জন্য আমি রেসপন্সিবিলিটি না, ঠিক আছে? এই জিনিসটা এটার জন্য যদি আমি রেসপন্সিবিলিটি না হতে চাই, আপনি আমার জায়গা থেকেই ক্ষতি করতে পারবেন, কিন্তু আমি রেসপন্সিবিলিটি নিব না। এই প্রসেসটা গুগলকে বোঝানোর জন্য নো ফলো ডু ফলো। যদি আমরা নো ফলো ব্যবহার করি তাহলে গুগল আপনার ওই ব্যাকলিংকটা কাউন্টই করবে, আন্ডারস্ট্যান্ড? আমি কি বুঝাতে পারছি? আপনি ওখানে ব্যাকলিংকটা করা থাকবে ওয়েবসাইটে ঠিকই, এবং সেটা নো ফলোর আন্ডারে থাকবে। আর যখনই নো ফলো থাকবে তখন গুগলের যে সার্চ ক্রাউলার আছে, এই ক্রাউলারটা আপনার ওয়েবসাইট আপনার ব্যাকলিংকটাকে কাউন্ট করবে না এবং সেটা আপনার সার্চ কনসোলে দেখাবেও না যে আপনার এখানে একটা নো ফলো ব্যাকলিংক করা আছে, কারণ ওইটা কোনো ইফেক্ট ফেলবে না আপনার সার্চের ক্ষেত্রে। বাট যদি আপনি ডু ফলো ব্যাকলিংক করতে পারেন
তাহলে ডু ফলো ব্যাকলিংটাকে এইরকম করা বলা হয় যে আপনি একজন ছোট্ট ওয়েবসাইট অ্যাডমিন এবং আরো যে বড় বড় ওয়েবসাইট অ্যাডমিনরা আছে তারা আপনাকে শেল্টার করতেছে, ঠিক আছে? তারা আপনাকে গ্রিপ দিচ্ছে সার্চ রেজাল্টের উপরে আসার জন্য, সাপোর্ট করতেছে। ডু ফলো ব্যাকলিং করতে দেওয়া মানে আপনাকে সাপোর্ট করা, যে আপনি উপরে চলে আসেন, ঠিক আছে? এখন আপনি যদি ডু ফলোতে ইরিলেভেন্ট ব্যাকলিং করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ওই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার খাতায় একটা স্পাম লিস্ট চলে যাবে, আর আপনার কিচ্ছু হবে না। আপনি বুঝতে পারছি? জি। So this is the difference between do follow and no follow. do follow এবং no follow-তে আসলে এই যে স্পামিং ব্যাকলিং গুলো আছে এগুলোকে ফিল্টার করার জন্য। এখন এগুলো তো গুগল তো আর বসে বসে ফিল্টার করতে পারে না। সো ওয়েবসাইট অ্যাডমিনদের এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে HTML দিয়ে, বলা হচ্ছে যে আপনারা নিজেরাই যাচাই বাছাই করুন যে কোনটাকে আপনি কিভাবে রাখবেন, কোন ধরনের ব্যাকলিংটা আপনার ফেভারে রাখবেন। এতে ধরেন ছাপও মূল্য না, লাঠিও ভাঙবে না। কমেন্টও ঠিকই পড়বে, বা ধরেন গেস্টেরা গেস্ট পোস্ট ঠিকই করবে, ঠিক আছে? কিন্তু এটা গুগলের কাছে ওই যে সাইটে গেস্ট পোস্ট করবে ওই সাইটের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না গুগলের কাছে। তাহলে সবকিছু সেফ থেকে গেল না স্যার লজিক্যালি? জি। আচ্ছা স্যার, নো ফলোতে যেহেতু ওটা কাউন্ট করবে না গুগল, তাহলে ওই কমেন্ট গুলো কি শো করে? হ্যাঁ, কমেন্ট শো করবে। নো ফলোতে আসলে শো করা না করা এটার পিছনে আরেকটা কারণ আছে। আমরা নো ফলো ব্যাকলিংও করি, কেন করি জানেন? কারণ আমরা যদি ধরেন কোনো কমিউনিটিতে যাই, কমিউনিটিতে গিয়ে যদি আমরা একটা প্রবলেম শেয়ার করি বা একটা প্রবলেমের সলিউশন শেয়ার করে সেখানে যদি আমরা ব্যাকলিং করি, ওইটা অটোমেটিক্যালি নো ফলো হয়ে যাবে এবং সেটাকে ডু ফলো করার মতো কোনো ওয়ে থাকে না। কিন্তু না হলো ডু ফলো কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে আপনি যে আপনার লিঙ্কটা শেয়ার করে আসলেন, আপনার ওই সলিউশনটা যে ব্যক্তি পড়বে, ঠিক আছে, তারা সবাই আপনার ওই লিঙ্কটাতে গিয়ে এসে ভিজিট করে আপনি ওখান থেকে এক্সট্রা কিছু ট্রাফিক পাবেন। আর ব্যাকলিংকের মূল ধর্মটাই হচ্ছে ব্যাকলিংক একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক ড্রাইভ করে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসা, ঠিক আছে? আপনি বুঝাইতে পারছি? জি। আরেকটা ধর্ম আছে, সেটা হচ্ছে সাপোর্ট করা। এই যে সাপোর্ট করার বিষয়টা, এটা যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে এভাবে করবো যে লিগালি ধরেন গুগল যেটা আসলে মিন করে ব্যাকলিং বলতে, সেটা হচ্ছে আপনি একজন ওয়েবসাইট ওনার, আপনি একজন কন্টেন্ট রাইটার হিসাবে সাপোজ ধরেন আপনি অস্ট্রেলিয়ার কিছু ন্যাশনাল বা ন্যাচারাল বিউটি নিয়ে, অস্ট্রেলিয়ার ন্যাচারাল বিউটি নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করতেছেন বা একটা কন্টেন্ট লিখতেছেন, আর্টিকেল লিখতেছেন, ঠিক আছে? এখন এইটার জন্য আপনাকে যদি আপনার একটা আর্টিকেল লিখছেন, সেটা কিন্তু পাবলিকলি অ্যানাউন্স হয়ে যাবে, তখন এটা কিন্তু পাবলিক ফিগার হয়ে যাবে, মানুষ আপনার আর্টিকেল পড়বে, আপনার কথা বিশ্বাস করবে। কিন্তু বিশ্বাস করবো যে আমি আপনার কথা, তার ভিত্তি কি? তার ভিত্তিটা দুইভাবে হতে পারে। হয় এক নম্বর হচ্ছে আপনাকে অস্ট্রেলিয়া যেতে হবে, ওই জায়গাগুলোকে ভ্রমণ করতে হবে এবং ওই জায়গাগুলো সম্পর্কে আপনাকে লিখতে হবে। আমরা যদি বিভিন্ন গল্প, ছোট গল্প, বঙ্কিমচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এদের যদি বিভিন্ন গল্প, ছোট গল্প যদি পড়ে থাকি, তাহলে দেখবেন এই গল্প, ছোট গল্পগুলোতে আসলে যখন কেউ বিভিন্ন ভ্রমণ কাহিনী যদি পড়ে থাকি, দেখবেন এইগুলোতে লেখকরা তখন কি করতো, তখন ওই জায়গাগুলোতে যেত, যে দেখেন 1 মাস 6 মাস থেকে ওই জায়গার এনভায়রনমেন্ট বুঝতো, পরিবেশ বুঝতো, তারপরে ওখানকার উপরে একটা গল্প বা ভ্রমণ কাহিনী লিখে আনতো। বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, আপনাকে ওখানে যেতে হবে না, ওই দেশে যারা ওখানে আছে, ঠিক আছে, তারাই ওইটা সম্পর্কে লিখবে এবং আপনি ওইটা সম্পর্কে হিউজ পরিমাণে স্টাডি করে তখন ওইটাকে আবার আপনি আপনার নিজের মতো করে উপস্থাপন করবেন। এবং এই যে উপস্থাপন করলেন, এখন এখানকার প্রুফটা কি, প্রমাণটা কি? আপনি যেটা নিজের মতো করে উপস্থাপন, এটা যে সত্য কথা, সেটা প্রমাণটা কি? যে ইউজাররা আপনার এখানে আসবে, আপনার কথা যেগুলো বলছে সেগুলো কি পড়ে তারা কি আবার গুগলে সার্চ করে ওটা কি সত্যি কিনা দেখতে যাবে? একটা হিউজ পরিমাণ টাইমের ব্যাপার আছে না, সার্চ করে খোঁজা একটা বিরক্তিকর ব্যাপার। আপনি যদি দেখা যায় যে ওইটা না করে, যারা ওখানকার মানে সাপোজ ধরেন কক্সবাজার, আপনি কোনোদিন কক্সবাজার যান না, কিন্তু কক্সবাজারে যারা গেছে তারা ওইটা নিয়ে সুন্দর সুন্দর ব্লগ লিখছে,
আপনিও চাচ্ছেন যে আপনি কক্সবাজার সম্পর্কে একটা সুন্দর ব্লগ দিতে যাচ্ছেন। তো এরকম 10 জন ব্লগারের ব্লগগুলো পড়ে আপনি 5টা ইন্টারেস্টিং বিষয় পাইছেন, টপিকস পাইছেন, খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, তো এগুলো আপনি মনে হচ্ছে এগুলো যদি আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করেন তাহলে আপনার কন্টেন্টটা আরো ইন্টারেস্টিং হবে, মানুষ একবার পড়বে, দুইবার পড়বে, মানুষের কাছে ভালো লাগে। ঠিক আছে, 5 জনের থেকে 5টা ইন্টারেস্টিং বিষয় আপনি নিয়ে আসছেন, তাহলে এখন কি করবেন? এখন আপনি যদি ওটা লেখেন, সেই ইন্টারেস্টিং বিষয়টা যদি সত্য হয় কার মিথ্যা হয়, আপনি যদি এটা লেখেন যদি মিথ্যা হয়, তাহলে আপনার ওয়েবসাইটটা বাজে রিভিউয়ের কারণে একসময় ডাউন হয়ে যাবে, কারণ আপনি এটা কখনোই চান না। ঠিক আছে, এই জন্য আপনি কি করবেন, ওই কথাটা লেখার পর নিচে দিয়ে লিখে রাখবেন যে সোর্স, লিখে যে ওয়েবসাইট থেকে বা যে ব্লগারের থেকে আপনি কথাটা নিয়ে আসছেন, ওই ব্লগারের ওই ইউআরএলটা একটু শেয়ার করে দেবেন কষ্ট করে। ঠিক আছে, তাহলে কি হবে, ওই ব্লগারটা আপনার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক পাইলো এবং আপনার ওয়েবসাইটটা একটা ট্রাস্টেড প্লেস হলো। এখন যদি আপনার ওয়েবসাইটে যে তথ্যটা আপনি শেয়ার করছেন এটা যদি ভুল হয়, আপনার উপরে কোনো সাইড ইফেক্ট পড়বে না বা আপনাকে কেউ ডিরেক্টলি ব্লেম করতে পারবে না, কারণ আপনি কি করছেন, একটা ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন দেওয়ার পর নিচে বলে দিচ্ছেন তো ইনফরমেশনটা এই জায়গা থেকে আসছে, সোর্স এইটা। ঠিক আছে, তখন দেখা যাবে যে আপনার উপরে কেউ ব্লেম করতে পারবে না, আপনি স্মুথলি বিষয়টাকে হ্যান্ডেল করে নিতে পারবেন। এরকম অনেক বিষয় আছে যারা এসইও করে বা এসইও নিয়ে কাজ করে তাদের। সো আমি যেন কি নিয়ে কথা বলতেছিলাম, কোথায় থেকে কোথায় চলে গেছিলাম ভুলে গেছি, মনে করে দিও। ডু ফলো নো ফলো ব্যাকলিংকের কথা বলছিলেন। ও হ্যাঁ, ডু ফলো নো ফলো, এই যে ডু ফলো নো ফলো এইভাবে মানে লিগালি যে ব্যাকলিংক গুলো তৈরি হয়, সেই ব্যাকলিংক গুলো, লিগাল ব্যাকলিংক গুলো তৈরি হওয়ার প্রসিজারটা এইটা। ঠিক আছে, আমরা যখন কোনো ভালো ওয়েবসাইট, মানে আমাদের কম্পিটিটর যারা হয়, এসইও অ্যানালাইসিসের কাজ করছেন আপনারা, করেন না? আমরা যখন এসইও অ্যানালাইসিস করি তখন তাদেরকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাক করি, দেখা যায় যে তাদের 10টা 20টা ব্যাকলিংক চলে আসে আমাদের কাছে, কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক করা আছে। ওই ওয়েবসাইটগুলোতে গেলে আমরা দেখতে পাই যে তারা একটা টপিকস নিয়ে আলোচনা করে বলছে এই টপিকসটা এই জায়গা থেকে নেওয়া হয়েছে। তো এখন আপনি বিশ্বাস করা না করা আপনার উপর ডিপেন্ড করে। এই যে প্রসিজার গুলো, এইগুলোতে ধরেন নো ফলো, ডু ফলোটাকে আপনি আপনার মতো করে হ্যান্ডেল করতে পারবেন। ওকে, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা যে ব্যাকলিংক গুলো করি স্যার, ঠিক আছে, এগুলো আসলে করে কোনো লাভ নেই। একটা সার্টেন টাইম পর এই ব্যাকলিংক গুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এখন হয়তো বা ইনস্ট্যান্ট এটা ভালো, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনার মাথার ব্যথা হয়ে দাঁড়াবে। আর সো এখন কথা হচ্ছে স্যার, লিগ্যাল ব্যাকলিংক করার ওয়েটা কি, বা কোন ওয়েতে আমরা লিগ্যালি ব্যাকলিংক তৈরি করতে পারি? এর জন্য স্যার অনেকগুলো ওয়ে আছে। ঠিক আছে, আমি যদি বলি, আমি আমার স্টুডেন্টকে ব্যাকলিংক করানোর কয়েকটা ভাগে ভাগ করে করাই, যদি আমি একটু এক্সপ্লেন করি। দেখেন, ফার্স্ট অফ অল আমি যেটা দেখাই সেটা হচ্ছে আপনার ওয়েব 2.0 ব্যাকলিংক, সম্পূর্ণ লিগ্যাল পলিসি। আপনি একটা ব্যাকলিংক তৈরি করবেন, এই ব্যাকলিংকটা সারা জীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, আমি গ্যারান্টি। দেন আসেন সোশ্যাল বুক মার্কিং, এটাও সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে করানো হয়। ঠিক আছে, এই দুইটা দুই ভাবেই করা যায়, ব্যাকলিংক ইলিগ্যাল ওয়েতে করা যায়, লিগ্যাল ওয়েতেও করা যায়। ফোরাম ব্যাকলিংকটা করা আরো সহজ, কিন্তু একটু ক্রিয়েটিভিটি থাকতে হবে। ব্লগ কমেন্টিংটা আমি খুব ব্যক্তিগতভাবে খুব ভালো পছন্দ করি না, তবু কাজের জন্য ধরেন স্টুডেন্ট শেখাইতে হয়। ঠিক আছে, এই আর কি। আসেন আর্টিকেল সাবমিশন খুবই পাওয়ারফুল একটা ব্যাকলিংক, বাট এটা করতে হলে আপনাকে কন্টেন্ট রাইটিং সম্পর্কে হিউজ নলেজ রাখতে হবে, এই জন্য এটাকে আমি স্কিপ করে যাই, কারণ যারা কন্টেন্ট রাইটিং জানে না তাদের জন্য এটা অনেকটা টাফ হয়ে যাবে। বাট একটা করে আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে আপনি ধরেন প্রতি একটা আর্টিকেল সাবমিশন করে যদি এটাকে লাইভ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় একটা ব্যাকলিংকের জন্য আপনি $50 $60 পেমেন্ট পাবেন একটা ব্যাকলিংকের জন্য। দেন আসেন হচ্ছে আপনার ওয়েব ডিরেক্টরিটা আগে সহজ ছিল, কিন্তু এখন যখন লোকেশন বেস হওয়াতে এটা অনেকটা ট্রাবল হয়ে গেছে, এটা আপাতত স্কিপ করা আছে।
দেন আসেন ইডু এবং গভর্নমেন্ট ব্যাকলিং। কথা হচ্ছে স্যার আমরা ইডু এবং গভর্নমেন্ট ব্যাকলিং কেন করব এবং মার্কেটে এটার দাম এত কেন বেশি, সবাই কেন এটা চায়, কেউ একজন এক্সপ্লেন করতে পারবে স্যার? না স্যার, স্যার আরেকবার কোশ্চেনটা একটু রিপিট। ইডু এবং গভর্নমেন্ট ডোমেইনের আন্ডারে যে ব্যাকলিং গুলো করা হয়, এই ব্যাকলিং গুলো মার্কেটে এত ডিমান্ড বুঝতে পারবে ক্লায়েন্টরা কেন এই ব্যাকলিং গুলো কিনে নিতে চায়। সাপোর্ট বলছিলেন একটা, ওইটা জি স্যার। সাপোর্ট বলছিলেন যে না, সাপোর্ট না, এটা এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। কারণ আমরা জানি ইডু ডোমেইনে যেগুলো ব্যাকলিং হয়, ইডু ডোমেইন যেগুলো আছে এগুলো কিসের, কোনো এডুকেশনাল একটা প্রতিষ্ঠানের ডোমেইন হয়ে থাকে, ঠিক আছে? আমরা কি এটা জানি ইডু ডোমেইনটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে? এটা জানি তো আমরা, না স্যার? জি স্যার। ওকে, তাহলে স্যার আমরা তো তাহলে এটাও জানি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে একটা অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশন গুলো কখনোই তাদের ওয়েবসাইটে ভুল ইনফরমেশন প্রোভাইড করতে পারে না। একটা ট্রাস্টেড প্লেস, এরা চাইলেও ভুল ইনফরমেশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে না। যদি তারা কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করে তাহলে তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট লিগালি অ্যাকশন নিতে পারবে, তাই না স্যার? এটা তো আমরা জানি। তারপর ধরুন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, ধরলাম ঢাকা ইউনিভার্সিটি ডোমেইনটা এরকম যে ঢাকাuniversity.edu। এখন এই ওয়েবসাইটে, ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যদি কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকে, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিভাগের মধ্যে মারামারি, দুইটা বিভাগের মধ্যে মারামারি হওয়াতে মারামারি হয়েছে এবং সেখানে গেছে দেখা যাচ্ছে দুই একজন আহত হয়েছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে যে তাদের এখানে মারামারি কোনো মারামারি হয় না, একজন আহত হয় না, কিন্তু টিভি চ্যানেল, নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে মারামারি হচ্ছে। তখন কিন্তু এইটা কিন্তু সরাসরি আদালতে চলে যাবে। কেন তারা ওয়েবসাইটে এইরকম মিথ্যা কথা বললো, যদিও যেখানে লাইভ ভিডিও ফুটেজ আছে, এবং এটার জন্য ওই প্রতিষ্ঠানকে জবাবদিহিতা করতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। এত কিছু বলার পিছনে একটাই কারণ যে ওই প্রতিষ্ঠানগুলো আসলে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটে যে ইনফরমেশনই শেয়ার করুক ওইটাই ট্রাস্টেড, ওইটা ভ্যালু। আর এই জন্য গুগল এদেরকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। যদি কোনো ইনফরমেশন তারা প্রোভাইড করে, ইডু ডোমেইন যদি প্রোভাইড করে এবং সেখানে দেখা গেছে আপনি ওই ইনফরমেশনটা নেওয়ার জন্য গুগলে সার্চ করছেন এবং দেখা গেছে যে 10% আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন তার 10% ইডু ডোমেইনের সাথে মিলছে, 90% অন্যান্য ডোমেইনের সাথে মিলছে, ঠিক আছে? ওই অন্যান্য ডোমেইনকে সে 2 নম্বরে নিয়ে আসবে, ইডু ডোমেইনকে সে 1 নম্বরে নিয়ে আসবে। কারণ কি? কারণ ইডু ডোমেইনগুলো কোনো এসইও রুলস ফলো করে না, এরা শুধু ইনফরমেশন প্রোভাইড করে দেয়, লাইক এজ উইকিপিডিয়া, ঠিক আছে? যে ইনফরমেশন গুলো মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, এবং গুগলও চায় মানুষের কাছে সব থেকে ভালো নিউজটা চলে যায়, যেটা সব থেকে গ্রহণযোগ্য। ইডু এবং গভর্নমেন্ট এই দুইটাই কিন্তু সেম, গভর্নমেন্ট ডোমেইন গুলোও সেম, ঠিক আছে? প্রতিটা গভর্নমেন্ট অর্গানাইজেশনে একটা করে গভর্নমেন্ট ডোমেইন থাকে প্রতিটা দেশের, ঠিক আছে? কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানই চাইলেও তাদের ওয়েবসাইটে কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করতে পারবে না। আর এই জন্য গুগলের কাছে এই দুইটা ডোমেইনের ভ্যালু সব থেকে বেশি। বাই চান্স যদি কোনো কারণে এই দুইটা ওয়েবসাইটের এই দুইটার এক্সচেঞ্জ ডোমেইনে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে ইনক্লুড করে দিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটকে কি বলা হবে জানেন? তখন আপনার ওয়েবসাইটকে বলা হবে আপনার ওয়েবসাইটও খুব ভালো এবং সঠিক তথ্য প্রোভাইড করে। গুগলের কাছে আপনার একটা রেপুটেশন তৈরি হবে, কারণ 10টা ইডু ডোমেইন বা 10টা ইডু ডোমেইনের যে অ্যাডমিনরা আছে তারা আপনার ওয়েবসাইটকে তাদের ওয়েবসাইটে এক্সপোজ করছে, ঠিক আছে? তাদের ওয়েবসাইটকে আপনাকে রেফারেল হিসেবে রাখছে। এই ইনফরমেশনটা দেখতে হলে এই ওয়েবসাইটে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, জি স্যার, অবশ্যই। আরেকবার এক্সপ্লেন করি। সাপোজ ধরেন
এখানে আহ, আমি হচ্ছে ধরেন একটা সাধারণ একটা ওয়েবসাইট .com ওয়েবসাইট, আর ধরেন কুমার যিনি আছেন, কুমার আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কুমার মনে অনলাইনে নাই। সাপোজ ধরেন কুমার হচ্ছে একটা ইজু ডোমেইন বা একটা গভর্নমেন্ট ডোমেইন। এখন এখান থেকে যদি আমি বলি যে বিষ্ণু বিষ্ণুপদ বিশ্বাস এ হচ্ছে একজন ভিজিটর, ঠিক আছে? বিষ্ণুপদ বিশ্বাস কি করলো, গুগলে সার্চ করলো। গুগলে সার্চ করার পর তার কাছে কুমার নামে যে ইজু ডোমেইনটা আছে এটা তার কাছে চলে আসলো, এবং সে ওই ওয়েবসাইটে ঢুকলো। ঢুকে দেখলো যে হ্যাঁ, ওই ওয়েবসাইটে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এবং ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখা গেল যে একটা ব্যাকলিঙ্ক করে দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটা আবার আমার ওয়েবসাইটে দিল, এবং ওখানে লেখা আছে যে যদি মোর ডিটেইলস বা একটা বিষয়ের কমপ্লিট সলিউশন পেতে চাও তাহলে এটাতে চলে যাও, এবং সেটা ডু ফলো ব্যাকলিঙ্ক করা আছে। তাহলে এই যে বিষ্ণু এই কিন্তু ধরেন কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়া ডিরেক্টলি ওই লিঙ্কে চলে যাবে, কারণ আমরা জানি কি এই ধরনের ডোমেইন বা এই ধরনের ওয়েবসাইট কখনো ভুল ইনফরমেশন প্রোভাইড করে না। আর এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে ইডু ডোমেইনকে গুগল এতটা প্রায়োরিটি দেয়, এবং এই জন্যই ধরেন ইডু এবং গভর্নমেন্ট ডোমেইন এসইওর ক্ষেত্রে এত ভালো ইফেক্ট রাখে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আপনি যদি আপনার কলেজের কোনো ডোমেইনে যান, ওয়েবসাইটে যান, এবং সেখানে যদি কোনো লিঙ্ক থাকে একটা, আপনি চোখ বন্ধ করে লিঙ্কে চলে যাবেন, কারণ আপনি জানেন আপনার কলেজের এটা আসলে আপনার ক্ষতি হবে এমন কোনো লিঙ্ক তারা শেয়ার করবে না। সবার বিষয়টা এরকম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, কিন্তু স্যার এরা কি সেরকম লিংক শেয়ার করে, বা এখানে কি ব্যাংক লিংক সেরকম করা যায়? যাই স্যার, বাট আসলে খুবই কম, ঠিক আছে? হ্যাঁ, সেটাই। আপনাকে লিস্ট তৈরি করে রাখতে হবে খুঁজে খুঁজে। আর আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডমিন যারা আসলে ধরেন কন্টেন্ট লিখতে, বা একজন মানুষের পক্ষে কিন্তু কন্টেন্ট লেখা খুব কঠিন, তাই না? একটা কন্টেন্ট লিখতে দেখা যায় যে 7 দিন 8 দিন করে টাইম লাগে। তো একজন মানুষ যদি তাদের একটা ওয়েবসাইট চালাইতে যায় এবং প্রতি মাসে যদি 5টা 10টা করে কন্টেন্ট শেয়ার করতে চায়, তাহলে তার কাছে এটা রীতিমতো একটা মানে রীতিমতো পাওয়ার সমতুল্য একটা বাধা হয়ে দাঁড়াবে। এই যে সমাধান আরেকটা সমাধান থেকে বাঁচার জন্য সে কি করতে পারে? একজন কন্টেন্ট রাইটারকে হায়ার করতে পারে, বাট একজন কন্টেন্ট রাইটারকে যে পরিমাণ বিল পে করতে হবে, এই পরিমাণ বিল পে করার এফোর্ট বা তার অ্যাবিলিটি নাই। তো সেক্ষেত্রে সে কি করতে পারে? সেক্ষেত্রে সে তার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করার একটা অপশন রাখে, ঠিক আছে? যেখানে বিভিন্ন আর্টিকেল রাইটাররা, ঠিক আছে, গেস্ট হিসেবে তার ওয়েবসাইটে পোস্ট করবে, বিনিময়ে ওই পোস্ট থেকে সে কি নিয়ে যাবে? ব্যাকলিঙ্ক করে যাবে, ঠিক আছে? পোস্টের ভিতরে অ্যাঙ্কর লিঙ্ক করে বা হাইপার লিঙ্ক করে তারা তাদের টার্গেটেড ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে যাবে। বাট এখন কথা হচ্ছে, যে ওয়েবসাইটগুলো ডিএপি অনেক ভালো র্যাঙ্ক হয়ে গেছে, এদের ওয়েবসাইটে যদি আপনি গেস্ট পোস্ট করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? তাদেরকে টাকা দিতে হবে, অ্যাডমিনকে আপনাকে টাকা দিতে হবে। দেন আপনি ওদের ওয়েবসাইটে আপনি আর্টিকেল সাবমিট করতে পারেন। তবে শুধু টাকা দিলেই হবে না, যে আর্টিকেলটা আপনি সাবমিট করবেন সেটা অবশ্যই রিলিভেন্ট হতে হবে, এবং হাই কোয়ালিটির আর্টিকেল হতে হবে, ঠিক আছে? ব্যাকলিং নিয়ে যদি এরকম করে যদি গল্প করতে চাই, ঠিক আছে, 5টা ক্লাসে ব্যাকলিং এর ঝামেলা শেষ হবে না। জি স্যার। ব্যাকলিং খুবই বিশাল একটা প্ল্যাটফর্ম স্যার। লিগালি যদি আপনি এখানে মুভ করতে পারেন, এই এক সেক্টরে কাজ করে আপনি সারা জীবন শেষ করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এবং বোঝেন নাই স্যার আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
চলেন আপনাদের কিছু ডেমো দেখাই যে ব্যাকলিংকটা আসলে কিভাবে করলে ট্রাফিক ড্রাইভ হবে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, এর জন্য কিছু সিম্পল ওয়ে আছে, যদি আপনি এগুলোকে সিস্টেমলি ফলো করতে পারেন তাহলে দেখা যাবে যে একটা লার্জ নাম্বার অফ ট্রাফিক ডিরেক্টলি ওখান থেকে আপনার ওয়েবসাইটে ড্রাইভ হবে। একটা বড় বিশাল নাম্বারে দেখা যাবে যে শুরুর দিকে হয়তো আপনার ওয়েবসাইটে বাইরে গুগল থেকে আসতেছে 10,000 ট্রাফিক, বাইরে থেকে আসতেছে 10,000 ট্রাফিক, গুগল ব্যতীত অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, যেগুলোতে আপনি ব্যাকলিংক তৈরি করে আসছেন এবং সেগুলো সম্পূর্ণ লিগালি, কোনো প্রকার ইলিগাল ওয়ে নাই ওখানে। গুগল কোনোদিনই আপনার ওই ব্যাকলিংক গুলোকে স্পাম করতে পারবে না। কারণ কি? কারণ আমি গুগলের প্রতিটা রুলস মাথায় রেখে এই ধরনের ব্যাকলিংক ক্রিয়েট করছি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে স্যার, চলেন হচ্ছে তো মুভ করার আগে আমি একটু বলি, আপনাদের কি ব্রেক দেওয়া হয়েছিল? না স্যার। আচ্ছা, তাহলে একটা ব্রেক নেন স্যার। এখন বাজে কত? 45 বাজে। কয় মিনিট ব্রেক দেয় আপনাদের? স্যার 10, 15, 20 এই তিনটার ভিতর যে কোনো একটা নেওয়া হয় আর কি। আচ্ছা, তাহলে 20 মিনিট একটা ব্রেক নেন। আমি তো ধরেন আধা ঘন্টা ব্রেক দিই। আমার স্টুডেন্টরা বলে স্যার বোরিং হয়ে যাচ্ছে, একটু বাইরে থেকে চা খেয়ে আসি। আচ্ছা। আমি বলি যে বাইরে কেন, বাসায় চা হয় না? স্যার বাসায় তো বউ নাই, চা বানাই দিবেন বাইরে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাদের আরো 10 মিনিট বেশি দেওয়া হলো। ওকে, তাহলে আচ্ছা আপনারা তাহলে 20 মিনিট একটা ব্রেক নেন। মাগরিবের আজান দেবে, জি স্যার। একটু পরে তো স্যার মাগরিবের আজান দেবে। হ্যাঁ, ওইটা তো বললাম। তাহলে আমার আজান দিলে আজান থেকে নামাজ শেষ হতে হতে আপনার 5টা 10 বেজে যাবে। তাহলে নামাজ পড়ে ব্যাক করবেন? স্যার আপনি যেটা দেন, নামাজের সময় দিলে বেশি ভালো হতো, নামাজটা পড়া। স্যার এখন ঠিক আছে। এখন ব্রেকটা না দেয় যে স্যার, আজানটা দিলে আসরের তখন নামাজও আর কি তো- ওটাই ভালো হইতো। নামাজের তো এই সময় না, বাজেই তো 55, আর 15 মিনিট পর আজান দিবে। হ্যাঁ জি জি। ঠিক আছে, ওকে, আপনারা 5টা 10-15 ব্যাক করেন, সমস্যা নেই। ওকে স্যার। স্যার ওকে স্যার, ঠিক আছে।